without interpretation as you continue to walk. And take another deep breath. And gently shifting your focus to your nose. And as you take another breath in through your nose, pay attention to whatever it is you smell, any aromas or fragrances. Again, without interpretation and without judgment. It's all just very curious to experience. And take another deep breath in as you continue your walk. Shifting your focus to whatever it is you feel. Perhaps you feel your feet walking on the ground. Or you can feel your clothing touching your body. Perhaps you can feel a breeze on your face. But whatever it is, just pay close attention to whatever it is you feel. And as you continue to walk along, I'd like you to gently shift your focus onto whatever it is you feel inside. Perhaps you feel an emotion or a tingling sensation in your body. Whatever it is, just pay attention to what you feel inside of your body as you continue to walk and to relax and to breathe. Now, what I would like you to do now, without trying, is to shift your attention to all of your senses and to let them be without trying to think about it. And to pay very close attention that this is your sphere of awareness. Very relaxed, very calm, and very peaceful as you continue to walk in the center of your sphere of consciousness. So relax and breathe. And as you continue to walk, I invite you to turn off this electronic device and continue this walk in your own sphere of consciousness. নমস্কার, সকলকে অভিনন্দন জানাই। আজকে একটা পবিত্র দিন। এই দিনে প্রত্যেক মানুষ তাদের শিক্ষক, তাদের গুরুদেব, ধার্মিকভাবে গুরুদেব বলতে যিনি দীক্ষা দেন তাকে বলা হয়। বাট যেই শিক্ষা দেন তিনি গুরু হওয়ার অবশ্যই একজন যোগ্য মানুষ। আজকের দিনে সেই সমস্ত মানুষদের যারা আমাকে শিক্ষা দিয়েছেন, যারা আমাকে এই বলার শক্তি দিয়েছেন, যারা আমাকে নার্চার করেছেন, প্রত্যেককে জানাই আমার হৃদয়ের গভীরতর স্থান থেকে সচেতনভাবে
আমার প্রণাম। একটা ছোট বই লিখেছিলাম, আবার বড় বইয়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখন বয়স 58। বইটি প্রকাশিত হয়েছিল আমার প্রচন্ড প্র্যাকটিসের একদম প্রথম লগ্নে, প্রথম দিকে। খুব ভালো করে যে বুঝেই লিখে ফেলেছিলাম তা নয়, একজন স্পন্সর উৎসাহিত করেছিলেন, পেশেন্ট ছিলেন, বলে স্যার আপনি লিখুন, আপনার এই বিষয়গুলো জানার দরকার মানুষের। তো সেই বইটাতে উৎসর্গ করেছিলাম, ডেডিকেটেড টু মাই পেশেন্টস হু আর টিচিং মি ডেইলি। অর্থাৎ যারা আমাদের প্রতিদিন শিখিয়ে চলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কর্মের মাধ্যমে বিভিন্ন কাজের সূত্র ধরে, যাদের পরিষেবা দানের মধ্য দিয়ে এক এক সময় এক এক রকমের পরিষেবা, এবং এক এক পরিষেবাকে বিভিন্ন রকমের রূপান্তরিত করতে হয় প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের দিকে তাকিয়ে, সেই সমস্ত মানুষদের জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। গুরু পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য স্থির করেছি, বিষয়টা ইচ্ছা করেই এমন একটি শব্দের মাধ্যমে তাকে, বাংলা শব্দের মাধ্যমে তাকে আমি বিন্যস্ত করার চেষ্টা করেছি, যে আমরা বলি না সহজভাবে, ভাল লাগছে না, ভাল লাগছে না, ভালো লাগছে না, এই ধরনের যে তথাকথিত বুকিশ কথা, তার বদলে আমি বুক ছেড়ে, বইপত্র ছেড়ে, যদিও পিছনে বইয়ের স্তূপাকৃতি এক চেহারা রয়েছে, কিন্তু তাকে ছেড়ে আমি একদম কলোকুয়াল মানুষের ভাষায় আজকের ওয়েবিনারটা রাখার চেষ্টা করব, এবং মানুষের ভাষায় মানুষের কথা বলবো, এবং একদম একটা সহজ বিষয় যা আমরা ফেস করি। অনেক সময় আমরা এটাকে নিয়ে খুব একটা ভাবি না, বাট কিন্তু এই না ভাবাটা অনেক সময় এক বড় বিপদের দিকে আমাদের নিয়ে যায়। সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যেই থাকুন না কেন, যেখান থেকেই থাকুন না কেন, এখানে অথবা ফেসবুকে, আপনারা সকলে অংশগ্রহণ করেছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে। আসুন আরো গভীরতর আলোচনার মধ্যে প্রবেশ করি, এবং প্রথাগতভাবে যে পদ্ধতিতে আমি আমার প্রেজেন্টেশন পছন্দ করি, আজকেও সেই স্ক্রিন শেয়ারের মধ্য দিয়ে আমি আমার বক্তব্যকে আপনাদের সামনে উপস্থাপন করব। আই এম শেয়ারিং মাই স্ক্রিন। আমি আলোচনার মধ্যে প্রবেশ করে গেলাম। আমাদের স্ক্রিনে একদম নির্দিষ্ট ভাবেই আমাদের ভিজিবল হয়েছে। আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইয়েস, ইট ইজ ভিজিবল। কিভাবে ভালো থাকবেন, সাব টাইটেল, কিভাবে ভালো থাকবেন, অর্থাৎ আপনার ভালো থাকার সুলুক সন্ধান এবং বিপদ সংকেত, এই সম্পূর্ণ বিষয়টাই আজকে আলোচনার বিষয়। কিছুই ভাল লাগছে না, এরকম একটা মানসিক অবস্থা, এরকম একটা সিচুয়েশন, সেই অবস্থায় আপনারা কিভাবে ভালো থাকবেন, তার সুলুক সন্ধান আজকের এই আলোচনায় আমি আপনাদের জন্য রাখার চেষ্টা করব। আমি আশিস কুমার দাস, মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে যে আলোচনা, এই আলোচনার আরো একটা বড় প্রেক্ষাপট আগামী 15 তারিখ ঘটবে, বলবো আপনাদের, শেয়ার করব সেটা। একটি বিখ্যাত প্ল্যাটফর্ম, একটি বিখ্যাত ইউটিউব চ্যানেল, ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর অফ কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, একটা ডক্টরদের বিখ্যাত সংগঠন, আগামী 15 তারিখ এই প্রোগ্রামটাকেই তাদের মুখ্য আলোচনার বিষয় হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেখানে এই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলুন আমার ফেসবুকের শ্রোতা বন্ধুরা,
আপনাদের জন্য একটা কোটেশন দিয়ে আজকের আলোচনা শুরু করব। আসলে আজকের এমন অনেক জিনিস আমরা আলোচনা করব, যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত বিষয়গুলো হতাশার প্রতিচ্ছবি হয়তো তুলে ধরবে, বা দুঃখের প্রতিচ্ছবি হয়তো তুলে ধরবে। ভয়ানক কিছু স্ট্যাটিস্টিক্স আজকে আনবো, যেখানে দেখাবার চেষ্টা করব যে মানসিক স্বাস্থ্য কোথায় আছে। এবং এই মানসিক স্বাস্থ্য নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি বাঙালি মনে লক্ষ্য করা যায়। কিরকম? ধরুন, একটা ক্যান্সার নিয়ে আলোচনা চলছে, দারুণ ভাবে আলোচনাটা চলছে, বোঝানো হচ্ছে, বোঝার চেষ্টা করানো হচ্ছে, এবং মানুষকে সচেতন করা হচ্ছে। একজন কি হট করে টিভিটা বন্ধ করে দিল, হ্যাঁ বাবা বাবা শুনবো না। মানে শুনবো না, মানে আমি সচেতনতা থেকে দূরে থাকলাম, আমি প্রিপেয়ার্ডনেস থেকে দূরে থাকলাম। তো এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে প্রচন্ড ভাবে ক্রিয়া ক্রিয়া করে, এবং সেই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন সে ব্যাপারে সচেতন হই, এবং আমরা সচেতন হওয়ার জন্য সঠিকভাবে অংশগ্রহণ বজায় রাখি। জীবনের সবচেয়ে অন্ধকার দিনগুলোতেই আলো জ্বালানোর চাবিটা খুঁজে পাওয়া যায়। একটা কথা খেয়াল রাখবেন, যখন অন্ধকার, তখনই আপনি চাবির খোঁজ করতে থাকেন, যে চাবি দিয়ে আপনি আপনার আলো জ্বালিয়ে তুলবেন, যে চাবি আপনার জীবনের নতুন এক আলোকবর্তিকা নিয়ে আসবে, আপনার জীবনকে এক প্রজ্জ্বল উজ্জ্বল নক্ষত্রের মতো সদা ভাস্বর করে তুলবে। অর্থাৎ হতাশা, হতাশা এটা একটা প্রলম্বিত পথ ধরে চলতে থাকে, কিন্তু পথের শেষে একটা আলোর ঠিকানা আমরা খুঁজে পাই। বিজ্ঞান আমাদের সেই আলোর দিকেই নিয়ে যায়। বিজ্ঞানের সাথে যদি আমরা চলি, তাহলে অবশ্যই আমরা সেই আলোর সন্ধান করতে পারবো। আর যদি আমরা ভাবি যে আমার রোগের কারণ ভূত প্রেত দৈত্য দানা, জিন অ্যান্ড সো কল্ড সাচ অ্যান্ড সাচ, যদি আমরা ভরে পড়ে এর সমাধান খুঁজতে যাই, যদি আমরা তাবিজ কবজ পড়ে সমাধান খুঁজতে যাই, তাহলে আমরা বিভ্রান্তির সেই অন্ধকূপের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করব, এবং জীবনকে এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা নিয়ে আসবো। চলুন, আজকের বিজ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে আমরা ধাবিত হই জীবনের সেই দিকে, যেখানে কিনা আমরা খুঁজে পাবো কিভাবে ভালো থাকা যায়। কিছুই ভাল লাগছে না, শুধু এটুকু বলছি একজন, কিছুই ভালো লাগছে না। চলুন আজকে আমরা মাপবো, উই উইল মেজার দ্য ইম্প্যাক্ট অফ কিছুই ভালো লাগছে না। এর মানেটা কি, একে খুঁজে বার করব। আপনারা পাশে থাকুন। দিস এপিসোড অফ টুডেজ লেকচার উইল রিভিল আপনাদের জন্য নতুন এক রাস্তা খুলে দেবে, সচেতনতার রাস্তা। চলুন আলোচনার আরো গভীরতর পর্যায়ে প্রবেশ করা যাক। কিছুই ভালো লাগছে না, এই মাত্র তিনটে শব্দ, ওয়ার্ডস, আজকাল বহু মানুষের মুখে শোনা যায়। কাদের মুখে বেশি শোনা যায়? বিশেষ করে তরুণ সমাজ এবং কর্মজীবী মানুষের মধ্যে। এটি যেন একটি সাধারণ মানসিক অবস্থা হলেও এটি হতে পারে একটি গুরুতর মানসিক সংকেত। একটা মানুষ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 15 দিন ধরে বলে যাচ্ছে আমার কিছু ভালো লাগছে না, আর আমরা বলে যাচ্ছি ফুচকা খা, আমরা বলে যাচ্ছি বেশি করে ঘুগনি খা, আমরা বলে যাচ্ছি ভগবানের স্মরণ নিয়ে মন্ত্র জপে যা। ভগবানের স্মরণ নেওয়ার আমি একদম বিরোধিতা করছি না,
কিন্তু আসল সংকেতটাকে বোঝার চেষ্টা করা সব থেকে বেশি জরুরি। এই বক্তব্যটি মানসিক স্বাস্থ্য অবহেলার এক প্রতিচ্ছবি হতে পারে, যা সময় মতো গুরুত্ব না দিলে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য মুড ডিসঅর্ডারের দিকে নিয়ে যেতে পারে। একটা কথা আপনাদেরকে গভীরভাবে মনোভাব রাখতে হবে, অনুধাবন করতে হবে। ইওর মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইওর প্রোডাক্টিভিটি। ঠিক এই কথাটাকে মাথায় রেখে চলুন আমরা আরো গভীরতর আলোচনার মধ্যে প্রবেশ করি। আমরা মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে কিচ্ছু ভালো লাগছে না শুধু এই কথাটুকু কি প্রকাশ করতে পারে, কি ইমপ্লিকেশনস দিতে পারে, কি অভিজ্ঞতার প্রকাশ হতে পারে, তাকে আরো প্রলম্বিত করব। পাশে থাকুন, আলোচনাকে এনজয় করতে থাকুন। তিন প্রকারের প্রকাশ করতে পারে এই তিনটে শব্দের মধ্য দিয়ে। অ্যানহেডোনিয়া। অ্যানহেডোনিয়া কোনো কিছুতেই আগ্রহ বা আনন্দ না পাওয়া, এটি ডিপ্রেশনের একটি মূল লক্ষণ। আমি কোনো কিছুতেই আর আগ্রহ পাচ্ছি না, রামু কোনো কিছুতেই আর আগ্রহ পাচ্ছে না বা প্লেজার পাচ্ছেন, অনুভব করতে পারছে না, আনন্দ অনুভব করতে পারছে না। সিগনাল, একটা সিগনালে ডিপ্রেশনের একটা মূল লক্ষণ সিগনাল হিসাবে একে আপনি ভাবতে পারেন। ইমোশনাল নামনেস, অনুভূতি শূন্যতা বা অভিব্যক্তির স্তব্ধতা। কোন অভিব্যক্তি নেই। ভালো খাবারেও আনন্দ হয় না, ভালো সিনেমা দেখলেও উচ্ছ্বসিত হয় না, প্রিয় দল গোল করলেও সে লাফালাফি করে না, আর এমনকি ভালো গানটাও তার আর শুনতে ইচ্ছা করে না, বা ভালো মিউজিকটাও তার আর পছন্দের তালিকায় নেই। বার্ন আউট সিন্ড্রোম, দীর্ঘকালীন মানসিক চাপ বা অতিরিক্ত কাজের বোঝার ফলে সম্পূর্ণরূপে ক্লান্তি ও নিরাসক্তি অনুভব করা। অর্থাৎ অনেক দিন ধরে আমি চাপ নিয়ে যাচ্ছি এবং আমার যে ক্ষমতা, সেই ক্ষমতার তুলনায়, ক্ষমতা কথাটা যদিও সুদূর প্রসারী, ক্ষমতা ক্রমশ বাড়িয়ে তোলা যায় নিজের, বাট উইদাউট ডুইং সাচ এফোর্টস আমি আমার নিজের ক্ষমতাকে বাড়ালাম না, উন্নত করলাম না, অথচ আমি ক্রমাগত কাজের চাপ নিয়ে গেলাম। সম্পূর্ণরূপে ক্লান্তি ও নিরাসক্তির অনুভূতি আমার মধ্যে তৈরি হতে পারে। এতদিন ধরে স্ট্রেসকে মানসিক রোগের একটি লক্ষণ হিসাবে চিহ্নিত করা হতো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নতুন প্রোটোকলে বলছেন বার্ন আউট সিন্ড্রোম নিজেই একটা ডায়াগনোসিস করা যাবে কে রোগ হিসাবে, মানসিক ব্যাধি হিসাবে কে আমাদের নির্বাচন করতে হবে। সো আলোচনা আরো একটুখানি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমার তো মনে হয় আমরা ধীরে ধীরে আরো যত গভীরে যাব, তত আমরা আবিষ্কার করব এবং তত আমরা এই স্তব্ধতাকে জব্দ করতে পারবো। যাই যতটাই হোক স্তব্ধ, একে করবোই আমরা জব্দ। চলুন আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাক। অ্যানহেডোনিয়া। অ্যানহেডোনিয়ার সংজ্ঞা কিরকম হবে? অ্যানহেডোনিয়া মানে হলো সেই মানসিক অবস্থা যেখানে মানুষ কোনো কিছুর মাঝেই আর আনন্দ, আগ্রহ ও উত্তেজনা অনুভব করে না। এমনকি যেসব কাজ আগে খুব ভালো লাগতো, যেমন প্রিয় গান শোনা, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, রান্না, ছবি আঁকা, সবকিছুই নিষ্প্রাণ এবং অর্থহীন মনে হয় তার এখন। এই অ্যানহেডোনিয়ার যে লক্ষণ, প্রধান লক্ষণ কি?
শখ ও পছন্দের জিনিসে আর আগ্রহ থাকে না। হাসির মাঝেও মন কাঁদে, আনন্দ পেলেও সেটি মিথ্যে বা খালি বলে মনে হয়। আনন্দ হচ্ছে কিন্তু সেখানে মনে হচ্ছে না এটা মেকি, ভেতর থেকে মনে হচ্ছে এটা মেকি, না না এই আনন্দটা মিথ্যে আনন্দ। অন্যের আনন্দ বা দুঃখেও আবেগ তৈরি হয় না। সবাই নাচছে আমিও নাচবো এরকম আর অনুভূতি আসে না। বা কোন লোক দুঃখ পেয়েছে, তুই দুঃখ পেয়েছিস, তুই দুঃখ পেয়েছিস, তো নিজের মধ্যে একটা সম্পৃক্ত হয়েছে রয়ে যাচ্ছে, কোনো আবেগ নেই তার। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যাক। অ্যানহেডোনিয়া মূলত আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমের সাথে যুক্ত। আমাদের ডোপামাইন নামক যে নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ কমে যায়, তার ফলে তখন আমরা আনন্দ পাওয়ার অনুভূতি হারিয়ে ফেলি। এটি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগের পূর্ব লক্ষণও হতে পারে। আশা করি আপনারা অনুভব করতে শুরু করেছেন অ্যানহেডোনিয়া কখনোই ভাল লাগছে না, কখনোই ইগনোর করবার মতো একটা বিষয় নয়। বাস্তব জীবনের দৃষ্টিতে যদি আমরা একে বিচার করি বা দৃষ্টান্ত আনি, একজন মেধাবী কলেজ ছাত্র আগে খুব ভালো ফুটবল খেলতো এবং বন্ধুদের সঙ্গে মজা করত। হঠাৎ সে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয়, খেলতেও আর চায় না, বন্ধু বান্ধব এড়িয়ে চলে। সে বলে সবকিছুই মেকি লাগে, কিছুতেই মজা পাই না। এটা অ্যানহেডোনিয়ার একটা কেস। চিকিৎসা বা সমাধান কি হতে পারে? কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রিওয়ার্ড সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস এক মজার পদ্ধতি, ছোট্ট কাজ করে নিজেকে পুরস্কৃত করা। একটা ছোট কাজ করলেন, নিজেকে তার দ্বারা পুরস্কৃত করলেন, বা তার দ্বারা আমি একটা ছোট কাজ করি তার জন্য আমাকে রিওয়ার্ড নিলাম, আমি নিজে নিজে রিওয়ার্ডটা নিলাম। এবং এই করতে করতে রিওয়ার্ডের প্রতি আসক্তি বা রিওয়ার্ডের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে এবং মস্তিষ্ক থেকে ডোপামাইন সিক্রেশনের অবস্থা তৈরি হবে। ডোপামিন পুষ্টি, খাবার এবং শারীরিক ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শাক সবজি ডিম মাছ, শাক সব গ্রিন ভেজিটেবলস, ডিম মাছ, এই ধরনের খাদ্য ডোপামিন সিক্রেশনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর কোনো সন্দেহ নেই, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর দিস ইজ exercise, and that is at least for 20 minutes at a stretch. 20 মিনিটের ব্যায়াম সারাদিনের যথেষ্ট। প্লেন্টি অফ ডোপামাইন আপনার সারা দিনকে মজায় রেখে দেওয়ার জন্য। আমার বিষয় নয়, তবুও উল্লেখ করতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে অ্যান্টি ডিপ্রেশন ওষুধপত্রেরও প্রয়োজন বিশেষ বিশেষ ক্ষেত্রে পড়তে পারে। প্রাথমিক স্তরে ওষুধ খেতে হবে না এই কথাটা ঘোষণা না করে বলতে পারি, সাইকোলজিক্যালি সাইকোথেরাপি এবং কাউন্সেলিং এর মাধ্যমে দারুণ ভাবে এটাকে কন্ট্রোল করে ফেলা সম্ভব হয়। সো আমরা অ্যানহেডোনিয়া মুড ডিসঅর্ডার মানে আমরা যে কিছু ভালো লাগছে না এর একটা অবস্থা নিয়ে আলোচনা করলাম। আমরা এবারে যাব অনুভূতি শূন্যতা বা ইমোশনাল নামনেস। এর সংজ্ঞা কিরম ভাবে দেওয়া যায়? যখন কেউ নিজের অনুভূতি প্রকাশ করতে বা অনুভব করতেই অক্ষম হয়ে পড়ে, ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট বা ভালোবাসা, কোনো কিছুই যেন, সবকিছুই যেন স্তব্ধ হয়ে যায়, তখন তাকে বলে ইমোশনাল নামনেস। ইমোশনাল নামনেস একটা এমন অবস্থা, নিজের আবেগ চেনা যায় না সেখানে। সে নিজের আবেগকে আর চিনতে পারে না। কান্না চাইলেও
কাঁদতে পারে না, কান্না কান্না আসতে চাইছে কিন্তু সে কাঁদতে পারছে না। কারো মৃত্যু, সম্পর্ক ভেঙে যাওয়া, এমনকি সাফল্য মনে কোনো প্রভাব ফেলে না। কোনো ছেলে দেখা গেল ছেলে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এসেছে, মানে কোনো আবেগ নেই। এর একটা এমন মানসিক স্থিতি, এমন অবস্থা, আমি যেন আমি নই, এই অনুভূতি তৈরি হয়। ডিপার্সোনালাইজেশন, ডিপার্সোনালাইজেশন। তা এই অবস্থা কিন্তু আপনাদেরকে গভীরভাবে মাথায় রাখতে হবে, এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে। এর মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ হলো এটি সাধারণত ট্রমা, ক্রনিক স্ট্রেস বা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে জন্ম নেয়। ব্রেইনের অ্যামিগডালা, আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র, যা যখন এটা ওভার অ্যাক্টিভ বা আন্ডার অ্যাক্টিভ যাই হোক না কেন, তখন এই অনুভূতি তৈরি হতে পারে। আমরা এর আগে এনএলপির উপরে অসংখ্য ক্লাস করেছি, এখানে অসংখ্য ওয়েবিনার আমরা করেছি। সেখানে আমরা এই অ্যামিগডালা কিভাবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ, আমাদের কিভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রিত হয় এবং তাকে কিভাবেই বা কন্ট্রোল করা যায় সে সম্পর্কে অনেক কথা বলেছি, অনেক কিছু আলোচনা করেছি। আপনাদেরকেও বিনীত অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেল AKD 1967, AKD AKD 1967, সেখানে গিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো, ওয়েবিনার গুলো লাইভ আমাদের রেকর্ড করা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এই ইমোশনাল নামনেস বা অনুভূতি শূন্যতা, একটা অভিজ্ঞতা শেয়ার করা যাক। একজন মহিলা যিনি 8 বছরের বৈবাহিক হিংসার শিকার ছিলেন, এখন স্বামী ছেড়ে বেরিয়ে এলেও কিছুর প্রতি তার আর অনুভূতি জাগে না। মানে উনি এতটাই ওই হিংসার দ্বারা প্রভাবিত হয়েছিলেন যে তখন তিনি স্বামীর সঙ্গে আর নেই, তবুও তিনি আর অন্য কোনো বিষয়ে আর কোনো আগ্রহ নিচ্ছেন না। ছেলে মেয়ের সাফল্যেও তার মুখে হাসি নেই। সে বলে, ভিতরটা একদম ফাঁকা লাগে রে। এরকম একটা অনুভূতি, ভিতরটা একদম ফাঁকা লাগে রে, এরকম একটা অনুভূতি। এর সম্ভাব্য সমাধান ট্রমা ফোকাস থেরাপি বা EMDR। EMDR এর একটা অত্যন্ত ভালো চিকিৎসা হতে পারে জার্নালিং, অর্থাৎ প্রতিদিনের ঘটনাবলীকে লেখা এবং নিজেকে সেখান থেকে অনুভব করার চেষ্টা করা। এক্সপ্রেসিভ রাইটিং, জার্নালিং অ্যান্ড এক্সপ্রেসিভ রাইটিং, এগুলো টেকনিক্যাল ব্যাপার, আমরা এগুলো এখানে আলোচনা করব না। কিন্তু কি করা যেতে পারে সে সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করার চেষ্টা করব। তবে পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকে আপনাদের জন্য NLPর একটি রিল্যাক্সেশন টেকনিক উপহার আছে, আপনাদের সেটা আমরা করাবো আজকে। স্পেস, সেফ স্পেস তৈরি করে ছোট ছোট আবেগকে অনুশীলন করা। সেফ স্পেস, সেফ স্পেস কথা মানে যখন এই ধরনের মানুষদেরকে আমরা ডিল করব, আপনারা ডিল করবেন, আপনারা তাদের সঙ্গে যখন তাদেরকে অনুভূতিটাকে নিয়ে বোঝার চেষ্টা করবেন, তখন একটু সতর্ক হতে হবে। অনেক রকমের আবেগপূর্ণ কথাবার্তা এদের সামনে কিন্তু বলার বিপদ ঘটতে পারে। সেই জন্য ছোট ছোট আবেগ সাইকোলজিস্ট বা কাউন্সিলরের পরামর্শ নিয়ে, কাউন্সিলররা মতো থেরাপি দেন না, কাউন্সিলররা শুধু কাউন্সেলিং করেন। অনেক কাউন্সিলর থেরাপি দিতে শুরু করেছেন, বাট সেটা ঠিক নাই। তো যাই হোক, হোয়াট তো এইগুলো ভাবার প্রয়োজন আছে। তো কাউন্সিলররা শুধুমাত্র থেরাপির জায়গাটাকে না করে তারা কাউন্সিলিংটা করবেন। তা সেখানে এই সেফ স্পেস তৈরি করে তাকে আগে সবার প্রথম একটা সেফটি দিতে হবে, মানসিক কনফিডেন্স দিতে হবে। এবং প্রসেস আছে কি করে সেফ স্পেস তৈরি করতে হয়, EMDRS এর প্রসেস আছে। সেই প্রসেসের মধ্য দিয়ে তাকে ছোট ছোট আবেগ দেখিয়ে, আবেগ রেখে, আবেগ অবস্থায় তৈরি করে, মানে একটা সেন্সিটাইজ করতে হবে আবার সেই প্রোগ্রামের মধ্য দিয়ে, এবং তাকে সেই অনুশীলনের মধ্য দিয়ে আস্তে আস্তে সংবেদনশীল করে তুলতে হবে। মিউজিক থেরাপি, আর্ট থেরাপি, ওষুধের সাহায্যেও এই কেমিক্যাল ব্যালেন্স ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। বার্ন আউট সিন্ড্রোম, বার্ন আউট সিন্ড্রোম ইদানিং কালে
এই কর্পোরেট ওয়ার্ল্ডে এবং এআই এর যুগে আগামী দিনে এই বার্ন আউট সিনড্রোম এক ভয়ানক রূপ নেবে। এবং আজকে যে ওয়ার্ক ফ্রম হোম, এটা ভাবার কোনো অবকাশ নেই। যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা পায়ের উপর পা তুলে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে, বগলের আর পায়ের ফাঁকে কোলবালিশ চেপে ধরে, আর মাথায় পাখার বাতাস খেতে খেতে তারা কাজ করে না, শুধুমাত্র সময় কাটায়। আমার কোনো অবকাশ নেই, বরং উল্টো হয়েছে। আগে অফিসে গেলে 8 ঘন্টা কাজ হতো, আর এখন কাজের সময় হয়ে গেছে 12 ঘন্টা প্লাস, 16 ঘন্টাও হয়ে যাচ্ছে কোনো কোনো সময়, কারণ সারাদিনই কাজ, যখন তখন কল, যখন তখন মিটিং। এই যে পরিস্থিতি, এর ফলে বার্ন আউট আরো বেড়ে যাবে। এবং কাজের চাপ, তীব্রতা, দায়িত্ব, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, দায়িত্বের প্রতি বোঝা, অতিরিক্ত বোঝা, নিজের জন্য সময় না পাওয়ার ফলে মানুষের এক ধরনের পুরোপুরি মানসিক, শারীরিক ও আবেগগত ক্লান্তি। এ এক ক্লান্তি, এ এক অদ্ভুত ফ্যাটিক, মেন্টাল ফ্যাটিক, ফিজিক্যাল ফ্যাটিক অ্যান্ড ইমোশনাল ফ্যাটিক। ক্লান্তি অনুভব করে, এটি এক ধরনের কর্ম সম্পর্কিত বিষণ্ণতা, ওয়ার্ক রিলেটেড ডিপ্রেশন। উল্লেখযোগ্য লক্ষণ কি? অফিসে বা ক্লাসে যেতে ইচ্ছা করে না, ছাত্রদের মধ্যে প্রচুর দেখা যায়, ছাত্রদের মধ্যে প্রচন্ড ভাবে দেখা যায়। নতুন প্রজন্মের যারা চাকরি বাকরি করছে তাদের মধ্যে প্রচন্ড দেখা যায়, অফিসে যেতে চাইছে না। কাজ শুরু করলেই মাথা ধরে বা গা গুলায়, কাজ শুরু করলেই তার মাথা ধরে যায় বা গা গোলায়। একদম সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, সাইকোসোম্যাটিক সিমটম। মানুষকে সহ্য করা যায় না, আচরণ বদলে যায়, এরা মানুষের সঙ্গে মিশতেই পারে না। মানুষকে দেখলে এরকম অদ্ভুত ধরনের আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ শো করে, কাঁধ ঝাঁকায়, মুখ বেঁকায়, ভ্রু কোচকায়, থুতু ফেলে, জুতো ছোড়াছুড়ি করে, অদ্ভুত আচরণ করে। আমি আর পারছি না, আমি আর পারছি না, এই অনুভূতি তীব্র থেকে তীব্রতর রূপে আসে। ডাইমেনশন অফ বার্ন আউট, মাসল্যাচ বার্ন আউট ইনভেন্টরি অনুযায়ী ইমোশনাল এক্সশন, মানসিকভাবে ক্লান্ত হয়ে ওঠা, ডিপার্সোনালাইজেশন, মানুষের প্রতি নিরাসক্ত, ঠান্ডা মনোভাব, মানুষের প্রতি একদম ঠান্ডা মনোভাব, নিরাসক্ত। পাশ দিয়ে কেউ চলে গেল যেন মনে হলো দেখলোই না। বাবাকে সকালবেলা উঠে গুড মর্নিং বলতো রোজ, মাকে প্রণাম করতো রোজ, টিচারকে হ্যালো বলতো রোজ, বন্ধুদেরকে হাই বলতো রোজ, প্রেমিকার সঙ্গে প্রেমালাপ করতো রোজ। সে এখন এক ঠান্ডা মানুষ, কোনোতেই তার আবেগ নেই। প্রথম প্রথম মনে হবে ও গভীর ভাবে কোনো জিনিস নিয়ে গবেষণা করছে, ও বোধহয় নিজেকে অনেক শান্ত করে ফেলেছে, এটা মনে হয় ভালো জিনিস। ও আর এখন আগের মতো কথা বলে না, খুব বাবা মা গর্ব করতে শুরু করলো, আমার ছেলে এখন শান্ত ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে, এটা বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। রিডিউসড পার্সোনাল অ্যাকমপ্লিশমেন্ট, রিডিউসড পার্সোনাল অ্যাকমপ্লিশমেন্ট, নিজেকে সবসময় ব্যর্থ মনে হওয়া। আমি ব্যর্থ মানুষ, আমার দ্বারা কিছুই হবে না, এরকম ধরনের নেগেটিভ থট, নেগেটিভ অ্যাফার্মেশন সে মুখে বলতে থাকছে, ভাবতে থাকছে। সারা দিন ধরে সে খালি নেতিবাচকতার এক ঠেলায় চেপে অন্ধকারের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে। ঠিক এই অবস্থায়, ঠিক এই অবস্থায় এটা কাদের বেশি হয় একটু বোঝার চেষ্টা করা যাক। এটা শিক্ষক, স্বাস্থ্যকর্মী, নার্স, যারা প্রতি মুহূর্তে অন্যকে পরিষেবা দিচ্ছে। খুব ইন্টারেস্টিং জানেন তো, খুব ইন্টারেস্টিং। ধরুন ফিজিওথেরাপিস্ট একটা ক্রিটিক্যাল পেশেন্টকে সে ডিল করছে, ডিল করছে, ডিল করছে, ডিল করছে, রেজাল্ট আসছে, রেজাল্ট আসছে, রেজাল্ট আসছে, সেও মোটিভেটেড হচ্ছে। তখন দেখা যাচ্ছে কেসটাতে রেজাল্ট আসছে না, ফিজিওথেরাপিস্ট নিজেও ট্রেসড হয়ে পড়ছে। নার্স
একটা মৃত্যুর দিকে ঢলে পড়া, ধীরে ধীরে একটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে, রোগীকে দেখতে দেখতে নিজে অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্য কর্মীদের মধ্যে প্রচন্ড রকম ভাবে সমস্যাটা দেখা যায়। সব সময় ভাববেন না ওখানে ফাঁকিবাজিটাই ধর্ম। এই অদ্ভুত নোশনটা সমাজে খাড়া হয়ে গেছে। শিক্ষক শিক্ষক সব সময় অ্যাকমপ্লিশমেন্ট কোথায় পান? ছাত্রের উন্নতিতে। যুব সমাজের অবক্ষয়, যুব সমাজের পিছিয়ে পড়া, ছাত্রদের ভালো রেজাল্ট করতে না পারা, ছাত্রদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ায় অসুবিধা সৃষ্টি হওয়া, এই সব কিছুই একজন শিক্ষক হিসাবে তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। কর্পোরেট কর্মী যারা 10-12 ঘন্টা কাজ করেন, একা মা, একা মা মানে বাবা মারা গেছেন বা বিচ্ছিন্ন হয়েছেন, একা মা, অত্যন্ত রকম ভাবে এই বার্ন আউটের শিকার হয়ে যান। কেয়ার গিভার বলেছি কিছুক্ষণ আগে, ছাত্র যারা চাপের মধ্যে পরীক্ষা এবং প্রতিযোগিতা মোকাবিলা করে, কন্টিনিউয়াস চাপ নিতে, আমি দেখেছি আমার মানে প্র্যাকটিস লাইফে বহু ক্যান্ডিডেটকে এরকম দেখেছি, বহু ক্যান্ডিডেটকে এরকম দেখেছি যে সে সে ম্যাথামেটিক্সে মাস্টার্স করেছে, করার পরে সে টার্গেট করেছে আমি চাকরি করব, সরকারি চাকরি করব। এবং ভালো কথা, সে সরকারি চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, ফেল করছে, প্রস্তুতি নিচ্ছে, ফেল করছে, প্রস্তুতি নিচ্ছে, ফেল করছে। আমি অনেক সময় এদেরকে বলি যে দেখো, তুমি চাকরির টার্গেট করেছো ভালো, তুমি একটা কাজ করো, তুমি 6 মাস বিরতি দিয়ে দাও। তুই 6 মাস আর কোনো এইটা নিয়ে আর কোনো টার্গেট করবে না। এই সময় তোমার যা কোয়ালিফিকেশন আছে, তুমি একটা স্কুলে, কোনো একটা প্রাইভেট স্কুলেও তুমি গিয়ে শিক্ষকতা শুরু করো। তুমি 4টে স্টুডেন্ট পড়াও, দেখবে তুমি একটা অন্য স্বাদ পাবে, অন্য একটা অনুভূতি অর্জন করবে। তুমি অ্যাকমপ্লিশমেন্ট অনুভব করবে, তুমি যে না, 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 এই যে কাকের গান তুমি শুনছো সব সময় ধরে, সেইটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাবে তুমি ওখানে গিয়ে নতুন নতুন বাচ্চারা তোমার কাছ থেকে যখন অঙ্ক শিখবে, তখন তুমি আহা, তোমার মন দেখবে আপ্লুত হবে, তুমি আনন্দের ঝর্ণা ধারায় নিজেকে স্নান করাবে। তো এইভাবে এই সমস্ত লোকেরা সাফার করে এই বার্ন আউট সিন্ড্রোমে। সমাধান কি? প্রপার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবং দেখো একটা সুন্দর শব্দ আছে, জব ক্রাফটিং। জব ক্রাফটিং, নিজেকে, নিজের কাজকে পুনরায় গঠন করা। অর্থাৎ আপনি করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, একই কাজ করে যাচ্ছেন, আলটিমেটলি আপনার সেখানে আপনার কোনো রাস্তা নেই বলে আপনি মনে করছেন না। ভাবুন, কাউন্সিলর, কেরিয়ার কাউন্সিলরের কাছে আসুন, আই অ্যাম হিয়ার। কেরিয়ার কাউন্সিলরের কাছে আসুন, তিনি আপনাকে আপনার পথের মধ্য থেকেই আবার নতুন পথের সন্ধান দিতে পারেন, আবার নতুন পথ আপনার জন্য খুলে দিতে পারেন। সেই পথ আপনি জাহাজে চড়ার কথা ভাবছিলেন, ডিঙি নৌকাতেও আপনি সেই পথ পেরিয়ে যাবেন, জাহাজের কিনারাতে পৌঁছে যাবেন, আবার আপনি জাহাজে চড়ে বসবেন। সেইং নো হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন হবে, যেখানে প্রয়োজন হবে, সেখানে না বলতে শিখতে হবে, আমি পারি না, আমি করি না। রবীন্দ্রনাথের ছোট গল্পের সেই গল্পটার কথা মনে আছে? নায়কের নামে ভুলে গেছি, পাড়ায় সেই পপুলার ছেলেটা, সমস্ত মানুষ, বিশেষ করে পাড়ার বৌদিরা তাকে দিয়ে এইটা এনে দে, ওটা এনে দে, চমুক করে দেয়, তমুক, তা সবার খুব প্রিয়। এক ডাকে সবাই ওকে খুব ভালোবাসে, ওকে পছন্দ করে। একদিন সে অনুভব করছে, যাহারা সকলকে খুশি করিতে চাহে, তাহারা সর্বদা নিজেকে অখুশি রাখে। একদম কবিগুরুর ভাষাতে বললাম। অর্থাৎ না বলতে শিখুন। মেন্টাল হেলথ ডে। হোয়াট? ইয়াস, মেন্টাল হেলথ ডে কোনো সেলিব্রেশনের দিন নয়। একটা মেন্টাল হেলথ ডে নিতে হবে মাসে একবার করে। সেদিনকে শুধুমাত্র আপনি মেন্টাল হেলথের উপরে কাজ করবেন, শিখবেন, জানবেন, সেটাকে রুটিনের মধ্যে অ্যাডপ্ট করবেন। আপনি সেটাকে আপনার জীবনে প্রয়োগ করবেন আপনার মানসিক স্বাস্থ্যের জন্য। যেমন আপনি ফিজিক্যাল হেলথে খাচ্ছেন, খাচ্ছেন ফিজিক্যাল হেলথ, ব্যায়াম করছেন ফিজিক্যাল হেলথ, দৌড়াচ্ছেন ফিজিক্যাল হেলথ, এসবই আপনার ফিজিক্যাল হেলথ। কিন্তু আপনি মেন্টাল হেলথের জন্য আলাদা করে কি করেন আমাকে একটু বলতে পারেন?
মেন্টাল হেলথের জন্য আপনি কিছু করবেন কোনো একটা ডেটে, মাসে অন্তত একটা ডেটে, এবং ইউ উইল ফর্মুলেট এন্ড ইউ উইল ক্রাফটিং, ইউ উইল ক্রাফট, আপনি আমরা জব ক্রাফটিং করবেন সেই ডেটটাতে। করেছেন এরকম, ভেবেছেন কোনো সময় এরকম ভাবেও ভাবা যায়, এরকম ভাবেও করা যায়, এরকম ভাবেও ভাবতে হবে? আগামী দিন, এই আগামী দিন আজ থেকে 60 বছর আগেও বলা হয়েছে আগামী দিন এরকম আসছে, আমরা সেটা পেরিয়ে এসেছি এবং কষ্ট আমরা সহ্য করতে করতে করতেও যাচ্ছি। আগামী দিনটা কিন্তু খেয়াল রাখবেন, এআই এর যুগটা কিন্তু আজ থেকে 30 বছর আগে যে কম্পিউটার এসেছিল তার থেকে 2025 যেমন ভাবে এগিয়েছে তেমন নয়। এই 40 বছরের জার্নিটা যেমন ছিল তেমন হবে না, এআই এর জার্নিটা হবে এবছর, পরের বছরে পুরোপুরি বদল, তার পরের বছরে আরো বদল, ভয়ঙ্কর বদল। আপনার জায়গায় আপনি যদি নিজেকে তৈরি না করেন তাহলে আপনি রিপ্লেসড হয়ে যাবেন চুটকিতে চুটকিতে। সো এটা আপনাকে ভয় দেখাচ্ছি না স্যার, ভয় দেখানো আমার কাজ না, আমি মানুষকে আশ্বস্ত জীবন প্রদান করি। সো আশ্বস্ত জীবন, এই আশ্বস্ত জীবনের সন্ধানে আপনার মধ্যে কি পরিবর্তনের ইচ্ছা আছে? আপনার যদি পরিবর্তনের ইচ্ছা থাকে তাহলেই আপনাকে হেল্প করা সম্ভব। বন্ধু বান্ধব এবং সহায়ক গোষ্ঠীর সহায়তা নেওয়া, সহায়ক গোষ্ঠী, গ্রুপ, আপনার এই বুদ্ধিটা থাকা দরকার। আমি এমনও মানুষ দেখেছি আমার জীবনে, তিনি মানুষের সঙ্গে মিশতেন না। কে বলেছিলাম, রোজ বাড়িতে ঢোকবার আগে অফিস থেকে ওই রাস্তার মোড়ে যে চায়ের দোকানটা আছে, যেখানে আমরা ছোটবেলার পুরনো বন্ধুরা বসে চা খায়, বাংলা ভাষায় আড্ডা মারে, সেই আড্ডা স্থলে 5 মিনিট বসবেন। এবং দেখা যাচ্ছে এমনও হয়েছে অদ্ভুত ঘটনা, আমি 2 মাস বাদে এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং দ্যাট ভেরি পার্সন আমাকে বলছেন, আরে আশিস বাবু আসুন আসুন এখানে চা খেয়ে যান। আরে কি বলছেন আপনি? আমি লোকটাকে দেখে অবাক। আরে এখানে তো আমি এখন 1 ঘন্টা কাটাই, মিসেসকে বলে দিচ্ছি একদম আমার বাড়ি ফেরার চিন্তা করবে না। আর মিসেস খবর নিয়ে যায় না যে এখানেই আছি, কোনো আর চিন্তা নেই, এখানে আমি এখন 2 কাপ চা খাই, তার মিসেস বাড়ি ঘরের খরচাও বেঁচে গেছে, এখানে ছোট কাপে চা খাই। মানে তার কাছে মানে ওটাও একটা ব্যাখ্যা। তা যাই হোক, তা এভাবে মানুষের জীবন পরিবর্তন হয়, এভাবেও মানুষের জীবন পরিবর্তন হয়। গাইডেড রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন, আজকে আপনাদের এরকম ধরনের একটা প্রোগ্রাম দেব, শোনাবো, আপনাদের প্র্যাকটিস করাবো। থাকুন, সাথে থাকুন। গাইডেড রিল্যাক্সেশন প্রোগ্রাম, অ্যাংজাইটির ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, উদ্বেগ যখন হচ্ছে, উদ্বিগ্নতা যখন বেড়ে গেছে, তখন কিভাবে আপনি তার মাধ্যমে উপকার পেতে পারেন, শব্দ চয়নের মধ্য দিয়ে আপনার মস্তিষ্ককে আপনি কি করে আবার রিওয়ারিং করে তুলতে পারেন, নিউরো, মস্তিষ্ক, লিঙ্গুইস্টিক, শব্দ, কথা, প্রোগ্রামিং, কি করে আপনি নিজেকে, একেই বলা হয় নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, সেই প্রোগ্রামের মাধ্যমে আপনি আবার নিজেকে সুস্থ, মানসিকভাবে সবল মানুষে পরিণত করতে পারেন। এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো, এগুলো কি সব আলাদা আলাদা প্রবলেম? এগুলো কি অ্যানহেডোনিয়া, এটা কি আলাদা প্রবলেম? ইমোশনাল নামনেস, এটা কি আলাদা প্রবলেম? বার্ন আউট, এটা কি আলাদা প্রবলেম? অ্যাকচুয়ালি এই প্রবলেম গুলোকে আলাদা আলাদা করে এত বিস্তৃত আলোচনার পরেও বলতে হবে, দেখতে আলাদা হলেও এগুলো একে অপরের সঙ্গে আন্তঃ সম্পর্কযুক্ত। একটি সঠিক সময়ে নিরাময় না হলে অন্যটি জন্ম নেয়। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের মনের খোঁজ নেওয়া। আপনার মন কি জানে আপনি তার খোঁজ খবর রাখেন? আপনার মন কি জানে আপনি কি চান? আপনার মন কি জানে আপনি কি হতে চান? আপনার মন কি জানে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর লাইফ? আপনার মন কি জানে হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ? নাকি সকালবেলা ঘুম থেকে উঠে পা দিয়ে হাঁড়িটাকে নেড়ে শুধু দেখ দেখ, এই দেখার মতো নাড়া হয় যে হ্যাঁ শক্ত আছে, নড়ছে না তার মানে চাল আছে, আর যদি নড়ে তাহলে চাল নেই, ব্যাস আমি দৌড়াদৌড়ি শুরু করলাম। এটা কি এরকম? না, এটা জীবন নয়, এটা জীবন নয়। জীবন হলো ক্রাফটিং,
আজকের যুগে আপনাকে এই ক্রাফটিং করতেই হবে। একটা ছবি দিয়েছি এখানে, এক ভদ্র মহিলার ছবি, ইনি একজন সায়েন্টিস্ট। এই ভদ্র মহিলা এই ছবিটা এঁকেছেন। এই ছবিটা আপনারা জানেন, একে মন্ডলা বলা হয়, একে মন্ডলা বলা হয়। এই মন্ডলা দারুণ ভাবে স্ট্রেস, অ্যাংজাইটি থেকে আপনাকে দূরে রাখতে পারে। কারণ এই মন্ডলাটি শেষ করতে প্রায় 1 সপ্তাহ 15 দিন লেগে যায়। এই মন্ডলা আর্ট আপনারা শুনলে ভালো লাগবে আপনাদের, যে আমেরিকাতে যে গভর্নমেন্ট হেলথ সিস্টেম আছে, তাতেও, তাদের ওয়েবসাইটেও, তাদের ওয়েবসাইটেও এই মন্ডলা আর্টের কথা বলা হয়েছে। এটা একটা ভারতীয় পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ট্রেস, তাদের মেন্টাল হেলথের যে ওয়েবসাইট, তাতে এই মন্ডলা আর্টের কথা বলা হয়েছে। মন্ডলা আর্ট, মন্ডলা আর্ট ইন আমেরিকান হেলথ সিস্টেম বলে সার্চ করবেন গুগলে, দেখতে পেয়ে যাবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, NIH সার্চ করবেন, পেয়ে যাবেন। সো একটা কথা মাথায় রাখবেন, যে সহায়তা চাওয়া, আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আমার রিলেটিভ একটা প্রবলেমের মধ্যে আছে, আমার স্ত্রী একটা সমস্যার মধ্যে আছে, আমার ছেলেটা একটা প্রবলেমের মধ্যে আছে, আমার মেয়েটা একটা প্রবলেমের মধ্যে আছে, আমার বন্ধুটা একটা সমস্যার মধ্যে আছে, আমি বুঝতে পেরেছি, আজকের এই আলোচনার পরে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি সেক্ষেত্রে সহায়তা চাওয়াটাকে একটা সঠিক পদক্ষেপ মনে করুন, চেপে না রেখে। আরো 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 কিছু বলার আছে, এবার দেব স্ট্যাটিস্টিক্স, তথ্য। আজকে আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করি। সমস্ত তথ্য আমরা অ্যানালিসিস করে সিদ্ধান্ত গ্রহণ করি। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতানুসারে বিশ্বে প্রতি 8 জনে একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। ভারতীয় উপমহাদেশে 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে ডিপ্রেশনের হার সবচেয়ে বেশি। অ্যানহেডোনিয়া, আনন্দহীনতা, প্রতিটি বড় মুড ডিসঅর্ডারের 60% কেসে উপস্থিত থাকে। প্রতিটা মুড ডিসঅর্ডারের 60% কেসে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের মানসিক পরিস্থিতি এবার একটু বোঝার চেষ্টা করা যাক। মানসিক রোগে আক্রান্তদের হার পশ্চিমবঙ্গ বনাম ভারত। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে 2015-16 অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি 100 জনের প্রায় 13 জন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। 100 জনে 13 জন। যেখানে 100 জনে 13 জন, হিসাবটা ভালো করে বুঝবেন, এবার কোটিতে হিসাব করুন। যেখানে ভারতের গড় হার হলো প্রতি 100 জনে 10.5, 10.5 জন। অর্থাৎ পশ্চিমবঙ্গে মানসিক সমস্যায় ভুগছে এমন মানুষের সংখ্যা প্রতি 100 জনে জাতীয় গড়ের তুলনায় বেশি। আশঙ্কার কারণ আছে বই কি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানসিক অসুস্থতার হার দেশের গড়ের চাইতে বেশি। প্রবণতা, গুরুতর মানসিক রোগ ও আত্মহত্যার প্রবণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। তথ্যটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। গুরুতর মানসিক রোগ, সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার্স, যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্তের হার পশ্চিমবঙ্গে প্রায় 2.32%। আত্মহত্যার ঝুঁকি এখানে প্রায় 1.75%, যেখানে ভারতের হার মাত্র 0.9%। শহরাঞ্চলে আত্মহত্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। পুরুষদের মধ্যে এই ঝুঁকি আরো বেশি। পুরুষদের আত্মহত্যার অ্যাটেম্পট অনেক বেশি কার্যকর হয় মহিলাদের তুলনায়। ছাত্রছাত্রী এবং তরুণদের মানসিক স্বাস্থ্য, উদাহরণ হিসাবে হুগলি জেলার স্কুলগুলোকে সার্ভেতে আনা হয়েছিল। হুগলির বিভিন্ন স্কুলে 15 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে একটি জরিপে দেখা গেছে বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে 52.3%। 52 মানে সারা স্কুলের অর্ধেকের বেশি ছাত্রছাত্রী বিষণ্ণতার শিকার।
উদ্বেগ বা অ্যাংজাইটিতে ভুগছে 48.4%, মানসিক স্বাস্থ্য বা স্ট্রেস অনুভব করছে 33.7%। অর্থাৎ প্রতিটি 10 জন কিশোর কিশোরীর মধ্যে অন্তত 5 জন মানসিক চাপের মধ্যে রয়েছে। শিলিগুড়ি এবং দার্জিলিং অঞ্চলে স্থানীয় জরিপের যে ফল পাওয়া গেছে, একটি গবেষণা দেখা গেছে প্রায় 36% মানুষ বিভিন্ন মাত্রার বিষণ্ণতায় আক্রান্ত। এর মধ্যে 11%-এর ডিপ্রেশন গুরুতর পর্যায়ের। যারা শহরাঞ্চলে বাস করেন বা একাকিত্বে ভোগেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এখানে আরো কিছু তথ্য দারুণভাবে দেখানো হয়েছে, সেগুলো আপনারা কম্পারেটিভ স্টাডি করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এই কথাটা আমি ঘোষণা করছি যে যে কোনো স্টাডি কোথা থেকে তার সূত্র পাওয়া গেছে, এটা জানার অধিকার আপনাদের আছে। আপনারা যদি এই তথ্যকে চ্যালেঞ্জ করেন, কোথা থেকে এই তথ্য পাওয়া গেছে, তাহলে সেই তথ্যাবলীও আমি প্রকাশ করতে পারি। এবং সেইভাবে এটাকে সাজানো হয়েছে। সমস্ত রেফারেন্স বলতে গেলে এটা আর ওয়েবিনার থাকবে না, এটা একটা গবেষণার ময়দান হয়ে যাবে। আমি সেই রাস্তায় আর হাঁটতে রাজি নই। এই উপসর্গগুলির সম্পর্ক, অর্থাৎ অ্যানহেডোনিয়া, ইমোশনাল নার্ভনেস এবং বার্ন আউট, এগুলো কিরকম করে সম্পর্কিত। আনন্দহীনতা বা অ্যানহেডোনিয়া যারা ডিপ্রেশনে ভোগেন, তাদের মধ্যে প্রায় 60% মানুষ কোনো কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। ইমোশনাল নার্ভনেস, পিটিএসডি বা দীর্ঘমেয়াদী বিষণ্ণতার ফলে দেখা যায়। অর্থাৎ অর্থাৎ ডিপ্রেশন, ডিপ্রেশনের ফলে অ্যানেডোনিয়া, এবং তারপরে ডিপ্রেশন থেকে তৈরি হলো তার ইমোশনাল নার্ভনেস, এবং সেই ইমোশনাল নার্ভনেস পরবর্তীকালে বার্ন আউট সিনড্রোম, ছাত্র, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, কর্পোরেট পরীক্ষার্থী কর্মীদের মধ্যে অতিরিক্ত চাপ ও দায়িত্বের কারণে সমস্যা সৃষ্টি করছে, যা একটা রোগ হিসাবে বর্তমানে WHO ঘোষণা করে দিয়েছে। সারাংশ: পশ্চিমবঙ্গে মানসিক সমস্যার হার ভারতের গড়ের থেকে বেশি। তরুণ সমাজ এবং ছাত্রদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ, অ্যাংজাইটি, চাপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ছাত্রদেরকে আমাদেরকে আগলে রাখতে হবে। ছাত্র সমাজ কিন্তু একটা ভার্নারেবল ক্যাটেগরি, যেখানে কিন্তু চাপ, মানসিক চাপ এক চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে, এবং তাদের মধ্যে শেখার আগ্রহ কমে যাচ্ছে। তারা শুধু পড়ছে, তারা শুধু পড়ছে, তারা শুধু পড়াশোনা, তারা শুধু পড়ে যাচ্ছে, আর কিছু করছে না। কি শিখছে এ বিষয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে, বোঝার কারণ আছে। কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল কম্প্যাটিবিলিটি, এই তিনটে জায়গা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ভাবার জায়গা চলে এসছে। আজকে আমাদের ইনস্টিটিউটে শেয়ার করি আপনাদের সঙ্গে। আজকে আমাদের ইনস্টিটিউটে আজকে আমাদের ইনস্টিটিউটে পেফি, ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পরিচালিত গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্রছাত্রীরা, ছাত্ররা, ফিজিক্যাল এডুকেশনের ছাত্ররা, তারা আমাদের ইনস্টিটিউশনে কয়েকদিন ধরে আসছে, এবং আরো বেশ কিছুদিন ধরে আসতে থাকবে। তারা এখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম করছে আমাদের মাইন্ড মেন্টর ইনস্টিটিউটে এসে। সেখানে তাদেরকে নিয়ে আমরা স্টাডি করছি, তাদেরকে শেখাচ্ছি, জানাচ্ছি। এবং তাতে আজকে অনুপ দে, বর্ধমানের একটি বিখ্যাত কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি হোল্ডার এবং ডক্টরেট, উনি গবেষণার কাজ করছেন প্রচুর। উনি আজকে অনেক রকমের তথ্য দিয়ে আমাদের এই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহাল করেছেন, এবং এ বিষয়ে অনেক কাজের সুযোগ রয়েছে। জব কম্প্যাটিবিলিটি, সোশ্যাল, এবং উনি কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে প্রচুর কাজকর্ম করছেন। এবং আমাদের ইনস্টিটিউটে আমি একজন ইউনেস্কো এসিএল কোচ হিসাবে এই বিষয়টা অনুভব করছি। আপনারাও এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে বাধিত করবেন। এ নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে এবং বোঝার সুযোগ আছে। এই পরিসংখ্যানগুলো বোঝায় মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা, সময় মতো সাহায্য নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন। এখানেও সেই তথ্য আমরা দিয়েছি। আপনারা এগুলো তথ্যগুলো দেখতে পারেন, বুঝতে পারেন। এটা থাকবে কিছুক্ষণ, স্টে করি এখানে। স্টে করলে কি হবে, এটা ফেসবুকে কিছুক্ষণ রেকর্ড হবে, এবং রেকর্ড হলে আপনারা পরবর্তীকালে ফেসবুক থেকে পড়তে পারবেন। আই এম স্টেইং few seconds, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 20। থ্যাংক ইউ। চলুন, কখন সতর্ক হবেন, কখন সতর্ক হবেন? আপনাদের রেড অ্যালার্ম দিয়ে দিচ্ছি। উপসর্গগুলো যদি
2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলতে থাকে, নিচের উপসর্গগুলো যদি নিচের উপসর্গগুলো যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলতে থাকে, তাহলে পেশাদার মানসিক সহায়তা নেওয়ার অত্যন্ত জরুরি বোধ করবেন। কন্ট্যাক্ট ইউর সাইকোলজিস্ট। প্রতিদিন বিষণ্ণ বা খারাপ মেজাজ, 1। 2, কোনো কিছুর প্রতি আগ্রহ বা আনন্দ না পাওয়া। 3, ঘুমের সমস্যা বা অতিরিক্ত ঘুম, দুটোই ইম্পর্টেন্ট। খাবারে অরুচি বা অতি ভোজন, প্রচুর খাচ্ছে প্রচুর খাচ্ছে, অথবা খেতেই চাইছে না, খাবারে অরুচি। নিজের উপর দায়িত্ব পালন করতে অনীহা, জামা প্যান্ট ভালো করে পরতে চাইছে না, বা কোন রকম তার সাজগোজ নেই আগের মতো, চুল কাটতে চাইছে না, দাড়ি কাটতে চাইছে না, অথবা সঠিক ড্রেস পরতে চাইছে না, অনীহা। এমনকি ড্রেস সেন্সটুকুও হারিয়ে ফেলেছে। আমি বেশি কিছু বলছি না। আত্মবিশ্বাসের অভাব এবং নিজেকে মূল্যহীন মনে করা, ডি পার্সোনালাইজেশন। আত্মহত্যার চিন্তা, রেড অ্যালার্ম। আত্মহত্যার চিন্তা সে মাঝে মাঝে বলছে। আগলে রাখার দরকার আছে এরকম ধরনের ক্যান্ডিডেটকে, বোঝার চেষ্টা করতে হবে, অনুভব করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, ইওর মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইওর প্রোডাক্টিভিটি। আরে আগে তো সুস্থ হন, তারপরে না হয় আপনি অমুক করবেন তমুক করবেন। আগে তো নিজেকে চনমনে রাখুন, তারপরে তো আপনি অমুক করবেন তমুক করবেন। আপনি এত কিছু অ্যাচিভ করতে পারেন, বাট মাইন্ডসেটটাকে তো আগে ঠিক করুন, মনটাকে তো আগে ঠিক করুন। টেক কেয়ার অফ ইউর মাইন্ড, দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড আওয়ার সাকসেস। তাহলে বলবান বন্য মহিষেরা পৃথিবী শাসন করত, আর ডায়নোসরস আজকে পৃথিবীর কর্তৃত্ব করত। আমাদের মনের যে শক্তি, সেই শক্তির কাছে সব কিছু পড়া হতো। কে জানে কখন কোন গ্রহ থেকে আমাদের থেকে শক্তিশালী মনের অধিকারী কোন দল এসে পড়ে। কোনো কিছুই সার্টেন নয়, সবকিছু আনসার্টেন। বাট এই আনসার্টেনটির মধ্যে যতটুকু জীবন, সেই জীবনে সুস্থ মনের অধিকার আপনার এক মানবাধিকার। আপনার মন আপনার মানবাধিকার, এই কথাটা মাথায় রাখুন। মানবাধিকার কর্মীরা অনেক কিছু করে, এই করেছেন ওই করেছেন, তারা মানসিক যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে শুধু কাজ করুন, দেখবেন এ থেকেই মানুষ তাদের নিজস্ব স্যালভেশন, নিজেকে উদ্ধার করার শক্তি অর্জন করবে। রাইট অ্যান্ড রং সে চিনতে পারবে, বুঝতে পারবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আলোচনায় এখন আমরা নামতে চলেছি। এখন আমরা আলোচনার মধ্যে আমরা আনতে চেষ্টা করব, আমরা এখন আলোচনার মধ্যে আনতে চেষ্টা করব কিভাবে কিভাবে হাউ আমরা কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো আমাদের সমস্যার সমাধান করতে, এখান থেকে বেরোবো কি করে। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। ভালো থাকার উপায়, প্রমাণ ভিত্তিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা প্রয়োগ প্রকৌশল, এরকম সতর্ক বার্তা সহ বিশ্লেষণ করব। বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন থেরাপি বা ব্যাট, বিএটি। মূল ধারণা, মানুষ যখন বিষণ্ণতায় ভোগে তখন সে ধীরে ধীরে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, আনন্দ বা প্রেরণা তৈরি করে, এমন কাজগুলো শেয়ার করে না। ব্যাট হলো এমন এক থেরাপি যেখানে ক্লায়েন্টকে ধীরে ধীরে আবার
ছোট ছোট আনন্দদায়ক কাজের সঙ্গে যুক্ত করা হয়, এই এক রকমের সেন্সিটাইজেশন। উদাহরণ, সকালে ঘুম থেকে উঠে হালকা আলোয় দাঁড়ান, প্রিয় গানটা আবার 2 মিনিট শুনুন, 10 মিনিট হাঁটুন, দুপুরে একা একা না খেয়ে পরিবারের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করুন। এই ধরনের ছোট ছোট জিনিস দিয়ে তাকে আবার, জেনে রাখবেন খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের মনের চাহিদা অল্পতেই সন্তুষ্টি লাভ করে, এবং সন্তুষ্টি সেই সন্তুষ্টি সেই সন্তুষ্টিকে আমরা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা অবশ্যই পারবো এই ধরনের ছোট ছোট প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সন্তুষ্টিকে আমাদের চিকিৎসার অন্যতম হাতিয়ার করে তুলতে। পেশাদার পরামর্শ ছাড়া এইটা করার ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। পেশাদার পরামর্শ ছাড়া এটা ব্যবহার করতে ঝুঁকি থেকে যায়। নিজে থেকেই এভাবে কাজ শুরু করতে গেলে অনেকে খুব দ্রুত হতাশ হয়ে পড়েন, যেহেতু ফেলিওর হয়, এবং ফেলিওর থেকে আবার হতাশা তৈরি হয়, কারণ মস্তিষ্ক তখনও আনন্দ গ্রহণ করতে প্রস্তুত নয়। অতএব একজন সাইকোলজিস্টের গাইডলাইন মেনে চলা জরুরি, যেন সঠিক গতি ও লক্ষ্য নির্ধারণ করা যায়। অর্থাৎ সঠিক একটা পদ্ধতিকে অ্যাডপ্ট করতে গেলে সঠিকভাবে প্ল্যানিং করা খুব অত্যন্ত জরুরি, এবং তা করতে পারলে অবশ্যই আপনি উপকার পেতে পারেন। দয়া করে যা বলা হচ্ছে ফুটপাত তার প্রয়োগ না করাই বুদ্ধিমানের কাজ। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি একদম বহুল প্রচলিত, বহুল প্রচলিত, বহু কথিত, হাইলি এফেক্টিভ, এবং আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। মূল ধারণা কি? আমরা অনেক সময় নেতিবাচক চিন্তায় আটকে পড়ি, কগনিটিভ ডিস্টরশন, ডিস্টর্টেড থট, ডিস্টর্টেড থট, আমি কিছুই পারি না, সবাই আমার বিরুদ্ধে, আমার ভবিষ্যৎ অন্ধকার। এই চিন্তাগুলো আমাদের আবেগ এবং আচরণকে, কি, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার কে প্রভাবিত করে। সিবিটি এই চিহ্নগুলিকে চিহ্নিত করে যুক্তি নির্ভর ভাবে চ্যালেঞ্জ করে এবং রেকটিফিকেশন অ্যান্ড মডিফিকেশন করে দেয়। উদাহরণ, চিন্তা, আমি ব্যর্থ মানুষ। প্রশ্ন, কোন কোন কাজে আমি সফল হয়েছি? বিকল্প চিন্তা, হয়তো আমি সব ক্ষেত্রে সফল না, কিন্তু কিছু কিছু জায়গায় ঠিকই পারি, আমি সব জায়গায় ব্যর্থ নয়, আমি কিছু কিছু জায়গায় তো ঠিকই পারি। পেশাদার পরামর্শ ছাড়া ঝুঁকি, নেতিবাচক চিন্তা চ্যালেঞ্জ করা মানে শুধু ইতিবাচক কথা ভাবা নয়, এটি একটি কঠিন এবং প্রশিক্ষণ ভিত্তিক থেরাপিটিক প্রক্রিয়া। ভুল ব্যাখ্যা বা স্বেচ্ছাচারী প্রয়োগে আত্মগ্লানির মাত্রা আরো বেড়ে যেতে পারে। মানে আপনি নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করছেন, মানে সেটা শুধু ইতিবাচক কথা ভাবলেই সেটা হয়ে যাবে তা নয়। নেতিবাচক চিন্তার যে রুট, সেই রুটটাকেও উপড়ে ফেলার চেষ্টা করতে হবে। আপনার কষ্টের যে প্রধান উৎস, সেই প্রধান উৎসে পৌঁছানোর জন্য কগনিটিভ প্রসেসের মধ্য দিয়ে আপনাকে কগনিটিভ ডিস্টরশন বুঝতে হবে, এবং আপনার সেই
থট, যা আপনার সেই একদম প্রাচীন চিন্তা মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধে আছে, সেই চিন্তাকে অন্বেষণ করতে হবে। এটা একজন সাইকোলজিস্টের কাজ। দারুণ ভাবে সে কাজটাকে সফলভাবে করা যায়, এবং করতে পারলেই আপনি চির মুক্তি লাভ করেন। তো মাইন্ডফুলনেস বা মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন বা এমবিএসডি, একটা এমবিএসআর একটা খুব ভালো পদ্ধতি। মূল ধারণা: মানসিক উদ্বেগ ও চাপ, মানসিক উদ্বেগ, অ্যাংজাইটি এবং প্রেশার, স্ট্রেস অনেক সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা বা অতীত নিয়ে দুঃখ করার কারণেই তৈরি হয়। শুধুমাত্র আমি ভেবে যাচ্ছি কি হবে, মানে আজকে টিভিতে খবর হয়েছে, কি হয়েছে, খবর হয়েছে যে একটা ঝড় কেন্দ্রীভূত হচ্ছে বঙ্গোপসাগরের অমুক কোণে, কত ডিগ্রি কোণে। আপনি ভাবতে শুরু করলেন, আমার বাড়ির যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরের 3টে চাল যদি উড়ে যায়, তাহলে আমার গরুগুলোর কি হবে? আমার গরুগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার দুধের কি হবে, মানে দুধ মানে গরুর দুধের কি হবে? আপনার গরুর দুধ যদি না পাওয়া যায়, তাহলে আমাদের বাড়ির বাচ্চারা আর পাশের বাড়ির বাচ্চারা যারা আমাদের থেকে কিনে খায়, তাদের কি হবে? যদি তারা আমি বিক্রি করতে না পারি, তাহলে আমাদের সংসার কি করে চলবে? আমার সংসার কি করে চলবে এই ভাবতে ভাবতে আমি এত কষ্ট পেলাম, রাত্রিবেলা ঘুমোলাম না, না ঘুমিয়ে সকালবেলা আমি অসুস্থ হয়ে পড়লাম, এবং পরের দিন আমার এত ব্লাড প্রেশার চড়ে গেল, এবং আরো অনেক সিমটম দেখা দিল। আমাকে বেলা 12টার সময় হসপিটালে ভর্তি করতে হলো। হসপিটালে ভর্তি করার পরে, ওখানে থাকার পরে দেখা গেল আই এম সাফারিং ফ্রম স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। সিম্পলি স্ট্রেস নিয়েছি, ভেবেছি। আর ওই ঝড়, টিভির খবরের যে ঝড়, হ্যাঁ, আজকাল ফেসবুক আর টিভির খবরে মাঝে মাঝে এই ঝড়ের গল্প আসে, কোট আনকোট। এবং এই ঝড় মনে ঝড় তোলে, আর টিভি চ্যানেলের ইউএসপি বাড়ানোর ঝড় তোলে, আর আপনার সারা মাসের ফালতু টিভি বিল বাড়ায়। কোনো কাজ নেই এর। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কথাটা মাথায় রাখুন যে এইভাবে আমরা ডিস্টর্শন করে বলি আমাদের থটকে, এবং তার ফলে আমাদের আচরণ, কি আচরণ চেঞ্জ হলো? আমি টেনশনে চলে গেলাম, ক্রুদ্ধ হয়ে পড়লাম, রেগে গেলাম, এবং আমি অসুস্থ হয়ে পড়লাম, অ্যাংজাইটিতে ভুগতে শুরু করলাম, এবং গিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেলাম। শরীরের অভ্যন্তরীণ অনুভূতি অনুধাবন করা ইত্যাদির মাধ্যমে করা হয় সব বিষয়গুলো। এবং কিরম ভাবে এমবিএসআর শেখায় কিভাবে এই মুহূর্তে উপস্থিত থাকতে হয়, অর্থাৎ সেই সময় প্রেজেন্টে কি করে থাকতে হবে, এবং শ্বাস প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং শরীরের বিভিন্ন রকম অভ্যন্তরীণ অনুভূতিকে অনুধাবনের মধ্য দিয়ে আমি কিভাবে নিজেকে সুস্থ করতে পারি। উদাহরণ: প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে মনোসংযোগ দেওয়া, হাঁটার সময় পায়ের শব্দ অনুভব করা। আজকে যখন আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম, অনেকে আপনারা লেটে প্রোগ্রামের মধ্যে জয়েন করেছেন, যেহেতু হয়তো অনেকে বুঝতে পারেননি। আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে ছিল আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল ওয়াকিং মেডিটেশন। ওয়াকিং মেডিটেশন এই ওয়াকিং মেডিটেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা পারবো, কিভাবে আমরা শিখবো, এবং কিভাবে আমরা আমাদের চলার সময় আমরা মেডিটেট করতে পারি। খাওয়ার সময় শুধু খাবারের স্বাদ অনুভব করা, মোবাইল বা টিভি বন্ধ রেখে। অর্থাৎ খাওয়ার সময় আমি শুধু টেস্টটাকে অনুভব করার চেষ্টা করবো, কি ধরনের টেস্ট, আমি সেক্ষেত্রে মোবাইল বা টিভিকে বন্ধ রাখবো। পেশাদার ছাড়া ট্রমা এবং অতিরিক্ত উদ্বেগ ভোগা অনেকেই সময় মেডিটেশনে বসেন, তখন পুরনো দুঃখজনক স্মৃতি আরো বেশি করে ফিরে আসে। তাই পেশাদারদের তত্ত্বাবধান এগুলো করতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা করার সময় অনেক সময় মেডিটেশনে বসার সময় দেখা যায় বহু মানুষ বলেন যে আমি মেডিটেশন করতে পারি না, এবং আমিও নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে মেডিটেশন খুব একটা কার্যকরী পদ্ধতি নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তার বদলে মাইন্ডফুলনেস অনেক বেশি কার্যকরী পদ্ধতি, বিশেষ করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে। সাধারণ চঞ্চলতা আর এই ধরনের সমস্যা দুটোকে একভাবে দেখলে চলবে না, এটাকে একটু পৃথকভাবে ভাবতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। সো এই বিষয়গুলো আমাদেরকে শেখা হলো। আমরা সোশ্যাল সোশ্যাল যে রিকনস্ট্রাকশন, আমাদের রিকানেক্টিভিটি, এগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। মানুষ সামাজিক জীব,
বিষণ্ণতা বা চাপের সময় আমরা যখন একাকী হয়ে যাই, তখন এই বিষণ্ণতা, নিঃসঙ্গতা মানসিক অবস্থাকে আরো খারাপ করে তোলে। তাই নিজের আত্মীয়, বন্ধু এবং পরিবারের সঙ্গে আবার যোগাযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায়, ছোট ভাইকে কল করে কেমন আছিস বলা, পুরনো বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ শুরু করা, সপ্তাহে প্রতিদিন পরিবারের সঙ্গে বাইরে খেতে যাওয়া, এবং এখানেও পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে। আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। সব সময় ফিজিক্যাল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, এবং তার সঙ্গে ঘুমেরও বিরাট সম্পর্ক রয়েছে। নিয়মিত ব্যায়াম এবং ঘুম আমাদের সেরাটোনিন এবং ডোপামিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, যা আমাদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ, প্রতিদিন ভোরে 20 মিনিট হাঁটা, ঘুমানোর আগে মোবাইল বন্ধ রাখা এবং একটাই সময় ঘুমানো, ডিনারের পর হালকা হাঁটা ও ধ্যান করা। পেশাদার পরামর্শ ছাড়া এই কোনোটাই করা যাবে না। পেশাদারের পরামর্শ নিয়ে এবং থেরাপিস্ট যেরমভাবে গাইডেন্স করবেন, কাউন্সিলর যেরমভাবে গাইডেন্স করবেন, সেইভাবে ধাপে ধাপে এগোতে হবে। এবার আমরা চলে এসেছি আমাদের প্রায় শেষের দিকে। একটা মূল ধারণা একটু মাথায় রাখার চেষ্টা করুন। মানসিক সুস্থতা ফিরে পাওয়া কোনো একটা হঠাৎ বিষয় নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি কঠিন পথে থাকবেন, তত দ্রুত আপনি ভাল লাগে না থেকে ভাল লাগেতে ফিরে আসবেন। তবে ভুল পথে গেলে হয়তো আপনি নিজের অবস্থা আরো খারাপ করে ফেলবেন। তাই সাহায্য চাইতে লজ্জা করবেন না, বরং এটা একটা সাহসী পদক্ষেপ হিসেবে ভাববেন। অনুপ্রেরণা গ্রহণ করুন। ভাল লাগছে না থেকে ভালো থাকার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই আপনাকে। আসুন, কিচ্ছু ভাল লাগছে না, এই 4টি শব্দ শুধু ক্লান্তি বা অলসতা নয়, বরং মনের গভীরে চলা এক নীরব যুদ্ধ। এটা একটি সংকেত যা বলছে, আমি ভালো নেই, একটু শুনে যাও, একটু শুনে নাও। এই অনুভবকে অবহেলা নয়, বরং সহানুভূতির চোখে দেখা দরকার। যারা এমন অবস্থার ভেতরে এমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, তারা দুর্বল নন, বরং তারা প্রতিদিন মনের সাথে যুদ্ধ করে টিকে থাকার এক সাহসী যোদ্ধা। আমরা এই সংকেতকে বুঝতে শিখি। যদি আমরা কি হয়েছে বলো বলে পাশে দাঁড়াই, যদি কেউ সাহায্য চাইলে বলি তোমার পাশে আছি, তাহলেই গড়ে উঠবে এমন এক সমাজ যেখানে মনের কষ্ট লুকিয়ে রাখতে হয় না, বরং তা ভাগ করে নেওয়া যায়। ভালো থাকা মানে সব সময় হাসি মুখে থাকা নয়, বরং খারাপ সময়েও নিজেকে জড়িয়ে ধরা, সময় মতো সাহায্য চাওয়া এবং নিজের প্রতি সহানুভূতিশীল থাকা। নিজেকে ভালোবাসা শুরু হয় ঠিক তখনই, যখন নিজের ভাঙা জায়গাগুলোকে লজ্জা নয়, ভালোবাসা দিয়ে চোরা লাগানো হয়। আসুন, আপনাদের জীবন এক নতুন পথে ধাবিত হোক, সেখানে থাকুক একে অপরের প্রতি সহানুভূতি এবং মন খুলে আবেগের কথা বলা, মনের ভাবকে প্রকাশ করা, তাতেই অনেক কিছু প্রকাশিত হবে। আমাদের ইনস্টিটিউট এই কাজটি শিক্ষামূলকভাবে, শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে, কাউন্সেলিং প্রোগ্রাম, কাউন্সেলিং সার্ভিসের মধ্য দিয়ে, বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে, তার মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। আমরা ইচ্ছা করে এই প্রজেক্ট চালাই এবং দারুণ সাফল্যের সঙ্গে আমরা বিভিন্ন প্রজেক্টের মধ্যে নিজেদেরকে জড়িত হয়েছি। শুধুমাত্র মানসিক রোগী নয়, আপনি যে সময় ন্যূনতম জীবনের সন্ধান করছেন, অর্থাৎ জবের জন্য চেষ্টা করছেন, সেখানেও আমরা আপনাদেরকে সফট স্কিল ট্রেনিং, জব কম্প্যাটিবিলিটি ট্রেনিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসবের মধ্য দিয়ে প্রস্তুত করবার জন্য সদা জাগ্রত। এবং শুনলে অবাক হবেন, ভালো লাগবে, গর্বিত বোধ করবেন। আমাদের অর্গানাইজেশন বিভিন্ন কলেজ স্টুডেন্টসদেরকে ইন্টার্নশিপ প্রোগ্রাম প্রোভাইড করছে, এবং বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন কলেজ সেই সেবা নিচ্ছে। আমরা সাইকোমেট্রিক কাউন্সেলিং কলেজে কলেজে গিয়ে অর্গানাইজ করছি, সেখানে কেরিয়ার গাইডেন্স তৈরি করে দিচ্ছি। মাধ্যমিকের আগে চলে মাধ্যমিকের আগে বা উচ্চ মানে ক্লাস 8-এ পড়ার সময় উচ্চ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেখানে বুঝে নেওয়া দরকার আর্টস, সায়েন্স, কমার্স কোন দিকে গেলে সুবিধা হবে। সেই পরিষেবাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন, এবং পেতে পারেন চাকুরি করতে করতেও নতুন কেরিয়ার অপশনের আরো অনেক কিছু সুযোগ। আমাদের ইনস্টিটিউট এই কাজে আপনাদের সব সময় সহযোগিতার বাতাবরণ দিচ্ছে। আমরা ইউনিভার্সিটি লেভেলের বিভিন্ন কোর্স কন্ডাক্ট করছি এখানে। আমরা কেরিয়ার কাউন্সিলর প্রোগ্রাম কন্ডাক্ট করছি, ওয়েলনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম কন্ডাক্ট করছি, এনএসডিসির, সেন্ট্রাল গভর্নমেন্টের
ফোর স্কিলস কাউন্সিলের ফিটনেস ট্রেনার, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোর্স প্রোভাইড করছি। আপনারা আরো, আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সঙ্গে, বিদ্যা মন্দিরে আমাদের তৈরি করা একটি কোর্স ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, এবং সেখানে দারুণ ভাবে, দারুণ সাফল্য, আমাদের অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে। পরের ব্যাচ আবার সেই জানুয়ারির দিকে আসবে, তার আগে হবে না। দারুণ ভাবে কোর্সটা একটা ইন্টারেস্টিং কোর্স, চ্যাম্পিয়ন মাইন্ডসেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর ফোর্স। এই প্রোগ্রামটা আমরা যেটা খবর পেয়েছি সারা ভারতবর্ষে স্টাডি করে, যে এই ধরনের প্রোগ্রাম এর আগে ভারতবর্ষে কোথাও হয়নি। একই সাথে ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসপেক্টে সঠিকভাবে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা কোথাও এখনো পর্যন্ত সেভাবে হয়নি। আপনাদের সঙ্গে এই তথ্য শেয়ার করে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। আপনাদের শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকুন, প্রত্যেকে নতুন জীবনের দিকে ধাবিত হন, এবং আসুন আপনাদের জীবন আরো ভালো হয়ে উঠুক। এবং আমরা চাই আপনারা সব সময় যখনই প্রয়োজন পড়বে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে লিখতে পারেন, আমরা আপনাদের সেই প্রশ্নের জবাব দেব অবশ্যই। হ্যালো, ভালো থাকুন। বাই বাই, বাই বাই, বাই বাই।